TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি শর্মিষ্ঠা আর শুভজিতের সঙ্গে। আমি মঞ্জিরা, এই মুহূর্তে নিউজ রুমে। উদ্বেগের খবর দিয়ে শুরু করব সন্ধ্যের সুপার প্রাইম টাইম। 26,000 শিক্ষক, তাদের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মধ্যে চলে গেল। কেন এই কথাটা বলছি? তার কারণ হচ্ছে 31শে অগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেডলাইন রয়েছে। তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে বেতনহীন হতে হবে এই শিক্ষকদের। তার মধ্যেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করলো এসএসসি। নির্দেশ দিয়েও স্থগিত করা হলো ভেরিফিকেশন। তাহলে এই 26,000 শিক্ষকের সমস্যার সমাধান কি হবে এবং এদের ভবিষ্যৎই বা কি? এই মুহূর্তে কথা বলবো আমার সঙ্গে আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছে। সুমন, এদের ভবিষ্যৎ তাহলে কি? পুরো প্রক্রিয়াটা আপাতত আটকে রইল এবং এসএসসি চেয়ারম্যান আজকে আমাদের স্পেকুলেশনটাকে সত্যি বলে প্রমাণ করলেন যে আপাতত তারা সুপ্রিম কোর্টে যাবেন। তার জন্য ইতিমধ্যে আইনজীবীদের সাথে পরামর্শ তারা শুরু করেছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা টাইম প্রেয়ার করবেন, সময় চাইবেন। তার কারণ আগস্ট মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা যাবে না। তার উপরে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ রয়েছে। 9-10-এর ক্ষেত্রে প্রসেস অনেকটা এগিয়ে গিয়েছিল, সেক্ষেত্রেও জাতিগত সংরক্ষণ বিধি পরিবর্তন হয়েছে, তার কার্যকর করতে হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়া আবারও কিন্তু থমকে গেল। কবে শুরু হবে ঠিক দিক নির্দেশ করবে সুপ্রিম কোর্ট। তার কোনো সুপ্রিম কোর্টে যতদিন সময় চাওয়া হবে সুপ্রিম কোর্ট ঠিক কি বলবে, ঠিক কতটা সময় সুপ্রিম কোর্ট দেবে, সবকিছুর উপর ডিপেন্ড করছে 26,000 শিক্ষক। সুমন, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে এদের 31শে অগস্ট পর্যন্ত ছিল, তার মধ্যে সমস্ত প্রক্রিয়াটা শেষ করতে হবে, বেতনহীন হওয়ার একটা আশঙ্কা, এটা কি হবে? ডেফিনেটলি মঞ্জিরা, আদৌ এদেরকে 31শে অগস্টের পরে বেতন দেওয়ার পক্ষে কি সুপ্রিম কোর্ট রায় দেবে পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু এখন সুপ্রিম কোর্টে কি প্রেয়ার থাকবে এবং সুপ্রিম কোর্ট কিভাবে এটাকে নির্দেশ দিচ্ছে তার উপর। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যা নির্দেশ 31শে অগস্টের পর কিন্তু তারা বেতন দিতে হবে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যে নজর রাখবো শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন স্বচ্ছতাই প্রাধান্য পাবে। সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এবং মন্ত্রী বিধায়কদের ডাকবেন, আমরা একটু এমপ্লয়মেন্ট লেটারগুলো তুলে দিতে চাই আপনাদের সামনে। এর থেকে বেশি কিছু আমাদের চাওয়া নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে। সিপিএম এর আমলে সিপিএম ঢুকিয়েছে ক্যাডার, আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টি দুটোর কোনোটাই করবে না। স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে এবং সঠিক সময়ে তাদের প্রশংসা আমরা পাবো। 3 মাসের সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি শুনতে পারবেন না। আমাদের টাইম দিন, আমরা উইল ডু। এক্ষেত্রে চাকরি হারারা কি করছে সেই বিষয়টা নিয়ে শুনবো তাদের বক্তব্য। 2016 সালের প্রত্যেক যোগ্য জনের চাকরি ফেরাতে হবে। শিক্ষকদের ক্ষেত্রে 31শে আগস্ট 2026 পর্যন্ত চাকরি আছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এক্সটেনশনে যাক, যারা যোগ্য শিক্ষাকর্মী, যাদের 17টা মাস ধরে বেতন বন্ধ, তাদের জন্য এক্সটেনশনে সুপ্রিম কোর্টে যাক। ক্লারিফিকেশন চাক। এসএলএসটি 2 2025 যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা অ্যাফোরশেড পোস্টে হওয়ার কথা ছিল। সুতরাং এই যে পরীক্ষা শিক্ষকদের ক্ষেত্রে হয়েছে, এই অ্যাফোরশেড পোস্টে নিয়োগ করা সম্ভব কি সম্ভব নয়, কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইতে পারে সরকার। আমরা যারা 19,000 নিরপরাধ নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এতদিন ধরে রাজপথের আইনি লড়াই লড়ছি, ইতিমধ্যে আমাদের 10 জন সহযোদ্ধা আমাদের ছেড়ে স্বর্গীয় হয়েছেন এবং তারপরও হাজার হাজার সহযোদ্ধা যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই সমস্ত সহযোদ্ধাদের কাছে এই যে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে পুনরায় নিজের জায়গা করে নেওয়ার একটা সম্ভাবনা এবং পুনরায় নির্বিচারের জায়গায় একটা নতুন কিছু পাওয়ার আশঙ্কা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেখানে গতকাল মধ্যশিক্ষা পর্ষদের এই স্থগিতের নোটিশ আমাদের পুনরায় মর্মে আঘাত করেছে। আমরা তো সমস্যার সমাধান চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি যত দিন এগিয়ে যাচ্ছে এই মানবিক সরকার এবং
বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, আমার প্রশ্ন হচ্ছে যে 31শে অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই শেষ হবে না, সেটা তো আপাতস্থগিত হয়ে গেল। এবার এই 31শে অগস্টের মধ্যে যদি প্রক্রিয়া শেষ না হয়, তাহলে এই শিক্ষক 26,000 শিক্ষক তাদের বেতন পাওয়ারও কথা নয়। তাহলে এদের কি হবে এখন? আদৌ কি এরা বেতন পাবে? কারণ সময়টা তো আরো লাগবে, এটা পরিষ্কার। বেতনটা তো পরে চাকরি থাকবে না তাদের। তৃণমূল বিজেপি যৌথভাবে দুর্নীতি করেছিল। আজকে তৃণমূল বিজেপির যিনি মুখ্যমন্ত্রী তখন যে তৃণমূলের মন্ত্রী ছিলেন, এটা ভুলে যাবেন না। তারা কখনোই একেবারে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কোনো প্রক্রিয়া করবে না। দুর্নীতিমুক্ত নির্বাচন প্রক্রিয়া শিক্ষক বা যে কোনো নিয়োগের ক্ষেত্রে বিজেপি সরকার করবে না, করতে পারে না তাদের রাজনৈতিক কারণেই। সেক্ষেত্রে বিকাশবাবু, এই শিক্ষকদের ক্ষেত্রে কি সামনে পথ খোলা থাকছে? কোন দিকে এগোতে পারে এরা? আর কোনো এদিকে বলি, বহুদিন থেকে আমি বলছি রাস্তায় এসে লড়াই করুন দুর্নীতির বিরুদ্ধে। এরা তো প্রত্যেকে সকলে এক হয়ে তখন আমাকে গালাগালি দিয়ে মমতার কথা, শুভেন্দুর কথা নাচানাচি করেছিল। এখন ভুগবে না, এরা কি করবো? দুর্ভাগ্যজনক হলো এটা কথা। পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আজ জীবন আছে কালকে মৃত্যু, এরকম একটা পরিস্থিতি। আমরা কেউই জানি না 31শে আগস্টের পরে আদৌ কি হবে এবং আমাদের চাকরি বজায় থাকবে কি থাকবে না, বেতন হবে কি হবে না। এখনো অব্দি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে 9-10-এর ভেরিফিকেশন চলছিল এবং 11-12-এর কাউন্সিলিং প্রসেসটা হওয়ার কথা ছিল। কিছুটা হয়েছে, কিছুটা বাকি ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি বা যে ধরনের খবর পাওয়া যাচ্ছে বা বোর্ডের নোটিফিকেশন দেখছি, তাতে ওবিসিতে যে নতুন ভাবে ক্ল্যারিফিকেশন দিয়েছে বিসিডব্লিউ দপ্তর, সেই অনুযায়ী হয়তো 7% ধরে এগোনোর একটা পরিকল্পনা হচ্ছে। যোগ্য যারা রয়েছে তাদের একটা সংশয় যে তাদের বেতনটা থাকবে তো, যারা শিক্ষাকর্মীরা তাদেরটা আরো পিছিয়ে যাবে। অর্থাৎ 1-1.5 বছর ধরে মাইনে পাচ্ছে না, তাদের মাইনের কি হবে বা তারা আরো কতটা অপেক্ষা করবে। আশা করব সরকার এমন কিছু ব্যবস্থা করবে যাতে সকলের ভালো কিছু হয়, যেন কেউ বঞ্চিত না হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ পাননি, ইস্যু করা হয়নি, শুধুমাত্র রেকমেন্ডেশন ইস্যু হয়েছে। আমরা বারবার চেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার জন্য, কিন্তু এখনো অব্দি কোনো সদুত্তর পাইনি। আমরা এখনো চাই যে উনি আমাদের সঙ্গে বসুন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে, আমাদেরও কিছু বার্তা দিলে আমরা সেখানে কিছুটা নিশ্চিন্ত হতে পারবো। আন্দোলনের সময় অনেকে অনেক কথা বলেছিল যে আমরা ক্ষমতায় এলে আমাদের আনুন, আমরা এই সমস্যার এই সমাধান করব। ওএমআর সিট তার ভিত্তিতে, ওএমআর সিটের ভিত্তিতে আমরা এই করব, ওই করব, তাই করব। তা এখন তো তারা ক্ষমতায় আছেন। এখন এই 26,000 শিক্ষককে যা যা প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমরা এলে আপনাদের এই ব্যবস্থা করব, তো তারা তো এখন ক্ষমতায় এসছেন এবং সেই আশা নিয়ে এই শিক্ষক এবং তার পরিবাররাও হয়তো ভোট দিয়েছেন। তাহলে এখন তো তাদের কথা রাখা উচিত। অর্থাৎ এই মুহূর্তে 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু আবার অনিশ্চিত। এসএসসি চেয়ারম্যান কি বলছেন শুনবো। আমরা তো আগামী সপ্তাহের মধ্যে আমরা একটু ক্ল্যারিটি পাবো। স্যার, এই গ্রুপ সিডি যাদের কথা বললেন পুজোর আগে একটা রেজাল্ট পাবলিশ করার চেষ্টা করবেন আপনারা, দে আর নট গেটিং देयर স্যালারি, তো ওনাদের ক্ষেত্রে খুব ট্রাবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি ফাস্ট মুভ করার কথা ভাবছেন? এটা আমরা again means our mission is to resolve all grievances, যাতে মানুষ কাছে যারা অ্যাপ্লিকেন্টস আছে, অ্যাসপিরেন্টস আছে, দে শুডন্ট হ্যাভ এনি গ্রিভেন্স। ওর জন্য যা করতে হবে আমরা করব। আমাদের যে কন্টিনিউইং যে নিয়োগ আছে, আমাদের স্টেট লেভেল টেস্ট, সিলেকশন টেস্ট 2025, এর মধ্যে অনেকগুলো স্টেপস আছে। এটা শেষ হলে ওয়ান্স উই কনসলিডেট ইট, তারপর অ্যাজ পার দ্য ডাইরেকশনস অফ গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজ পার দ্য ভ্যাকেন্সিজ ফাইন্যান্স যেরকম অ্যালাউ করবে ওটা। আলী শহরে জনরোষের শিকার হতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর আজ শ্যামবাজারে তাকে আবারও চোর চোর স্লোগান শুনতে হলো। আপনারা জানেন যে আজ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে কটূক্তি, অপমানের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শ্যামবাজারে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, সেখানে তিনি চোর চোর স্লোগান শুনলেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে আবার পাল্টা জয় বাংলা স্লোগান তুলল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই মুহূর্তে দেখছেন দুটো পাশাপাশি ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে হালি শহরের ছবিটা আপনাদের দেখাবো। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়
তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জনরোষের শিকার হয়েছেন সেখানে। একবার হালিশহরের ছবিটা আপনাদের দেখাবো। যে গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই গাড়িতে কাদা, জল, মাটি সেখানে ছুঁড়ে মারেন কেউ বা কারা। হালিশহরে বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ শ্যামবাজারে চোর চোর স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, ক্ষুদিরাম বসুকে, সেখানে বিজেপি এটা করছে। বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতিকে কতটা ঘেন্না করে আজকে দেখে নিন। এই মুহূর্তে তোমাকে দেখাই বিজেপির কর্মীরা তারা জড়ো হয়ে চোর চোর স্লোগান দিচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও এখানে আমরা এতদিন নেতাজির কাছে এলো না, ফার্স্ট টাইম আসছে, এখন ফার্স্ট টাইম আসছে, পাবে না আর বাংলায় আসতে পারবে না, আর পারবে না, শেষ করে দিলাম, শেষ করে দিলাম। আমরা নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা নেতাজিকে যতক্ষণ শ্রদ্ধা জানিয়েছে ততক্ষণ কিছু বলিনি। ওনারা ফিরে যাওয়ার সময় চোরকে তো চোর বলবোই, পাবলিক, সাধারণ পাবলিক চোরকে চোর বলবোই। অর্থাৎ মন্ত্রীরা এখানে কিন্তু বারংবার যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু তার গাড়ি লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে। তার ব্যতিক্রম থাকলো না শ্যামবাজার পাঁচ মাথার মোড়। বিজেপি কর্মীরা আজকে কি জন্য উপস্থিত আছে আপনারা বলুন? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা যাপন করতে এখানে উপস্থিত হয়েছি। হাতে রয়েছে জাতীয় পতাকা, মুখে একটাই স্লোগান, বন্দে মাতারাম। ওরা বলছে বিজেপিকে গুন্ডা। দেখুন এই মুহূর্তে এখন অবধি বলছে বাংলায় বিজেপি যে ক্ষমতা এসেছে জনসমর্থন বা জনগণের রায় নিয়ে আসেনি, তারা ভোট চুরি করে বাংলার ক্ষমতা এসেছে। তাই তারা জানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকে, যদি তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে, তাহলে কিন্তু বাংলার বুকে আগামী দিন ওদের আর অস্তিত্ব থাকবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা। শালবনের জমি দুর্নীতি মামলায় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে তলব করা হলো। আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই নিয়ে টানা পর 5 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুজয়ের সঙ্গে রয়েছেন। সুজয়, এই কদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ চলছে, কোনোদিন 10 ঘন্টা, কোনোদিন 8 ঘন্টা, মানে জিজ্ঞাসাবাদে কতটা সহযোগিতা করছেন সুমিত রায় এখনো পর্যন্ত কি সূত্র মারফত জানতে পারছো? দেখো, তাকে বারবার তলব করার বা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এই কারণেই হচ্ছে, তার কারণ তিনি তদন্তে সহযোগিতা করছেন না। যে প্রশ্নগুলি করাচ্ছেন তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তদন্ত যে মোড় সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সমস্ত দায় নিজের দিকে না নেওয়ার বদলে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং কোনো কিছু জানেন না, কোনো কিছুর সঙ্গে তিনি যুক্ত নন এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। এই সংক্রান্ত এরকম ভাবে তার জবাব পাওয়া যাচ্ছে, সেই কারণে তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হচ্ছে না। সেই কারণেই তাকে বারবার তলব করার, বারবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন তদন্তের সহযোগিতা করছেন না এই সুমিত রায়, সেই কারণেই তাকে বারবার তলব করা হচ্ছে, যেটা তদন্তের সহযোগিতা না করা কিন্তু তদন্তকে আরো দূরে ঠেলে দেওয়ার একটা বিষয়, তদন্তকে আরো পিছিয়ে দেওয়া। সেই বিষয়টাও কিন্তু তদন্তকারী সংস্থা সিআইডি ভালোভাবে দেখছে না। বারবার যদি অসহযোগিতা চলতে থাকে, অসহযোগিতার অভিযোগ চলতে থাকে, পরবর্তীতে আদালতে এই বিষয়টাও তারা সামনে আনতে চান যে তিনি তদন্তকে বিলম্ব করছে, তদন্ত যাতে দূরে সরে যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণেই তাকে বারবার তলব করা হচ্ছে। এইটা আদালতেও জানাতে পারে সিআইডি, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সুজয়। এখন আমি করতে পারছি না, যতক্ষণ না ধরা পড়ছে আমি লাফালাফিও করবো না। কালীঘাটের সেই বহু চর্চিত কাকুর সেই বাণীটা মনে পড়ে যাচ্ছে যে আমার বসের গায়ে অবধি কেউ টাচ করতে পারবে না। আমি এতটুকুই বলবো বিষয়ে। যাতায়াতের রাস্তায় পড়েছে গেছে দুর্নীতি মামলা, এক্ষেত্রে সিআইডি অত্যন্ত তৎপর। সেক্ষেত্রে তারা কি করছে? তারা এই মুহূর্তে শালবনীতে সরেজমিনে সিআইডির আধিকারিকরা, এবং শুধু তাই নয়, ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন 3 আইপিএস পদমর্যাদার আধিকারিক। গ্রেফতার হওয়া সুজয় হাজরাকেও জিজ্ঞাসাবাদ করবেন সিআইডির আধিকারিকরা। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই সম্পর্কে আমরা কি জানতে পারছি? দেখো, এখন অব্দি যেটা জানতে যাচ্ছে যে সকাল প্রায় 11:30-12টা থেকে সিআইডি আধিকারিকরা কিন্তু শালবনের একটি পঞ্চায়েত অফিসে ঢুকেছেন এবং সেখানে কিন্তু কন্টিনিউয়াস টিম নাও এখনো কিন্তু সেই তদন্তের কাজ চলছে। এখনো কিন্তু সিআইডি আধিকারিকরা রয়েছেন, যেটা আমরা বাইরে থেকে জানতে পারছি। বেশ কিছু কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানকার যিনি পঞ্চায়েত প্রধান
তার কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে কিন্তু শোনা যাচ্ছে। তবে গতকালকেও যেভাবে গতকাল এখানকার যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজ কিন্তু সকাল থেকেই বলা যেতে পারে এই পঞ্চায়েত। অন্যদিকে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়লো, আগামী 31শে অগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, জানালো সৌগত ভট্টাচার্যর বেঞ্চ। 25শে অগস্ট অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন এফআইআর এর মামলার রায় দেবে এই সিঙ্গেল বেঞ্চ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।